আমি রাকেশ বলছি টার্নিং পয়েন্টের পক্ষ থেকে। আজকে যে টপিক নিয়ে আমি এসেছি সেটা হচ্ছে খুবই একটা ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে পরিমিতি। এই পরিমিতি সম্পর্কে অনেকের মনেই একটা ভীতি কাজ করে এবং অনেকেই এটাকে একটা বাতিলের খাতার মধ্যে রেখে দেয়। কিন্তু আজকে তোমাদেরকে আমি এই পরিমিতির একটা রোডম্যাপ দেওয়ার চেষ্টা করব, যেখানে আমার বিশ্বাস খুব সহজ সরলভাবে এটা আমি উপস্থাপন করতে পারবো এবং তোমাদেরও এটা দেখে উপকার হবে। এবং প্রথমেই আমি পরিমিতি আলোচনা করার আগে কিছু জিনিস বলছি, সেটা হচ্ছে যে আমরা হরপ্পা সভ্যতা বা মহেঞ্জোদারো সভ্যতায় আমি একটু যাচ্ছি, ওখানে দেখবো আমরা যে হরপ্পা সভ্যতা পড়ার সঙ্গে সঙ্গে কিছু ছবি আমরা পাই, কিছু শিলমোহর, কিছু ছবি, পশুপতি শিবের ছবি, এবং সেটা পড়ার সময় আমরা দেখেছি যে ওদের লিপিটা ছিল ছবি লিপি, পিক্টোগ্রাফিক যেটাকে বলা হচ্ছে। এবং আমরা যদি এছাড়া যদি কোনো সিনেমা দেখি, কোনো দৃশ্য যদি আমরা দেখি, শুনি আর দেখি, দেখা যাচ্ছে কোনো জিনিস আমরা যখন দেখছি এবং শুনছি, শোনার থেকে যেটা আমরা দেখেছি এবং শুনেছি একসাথে হচ্ছে, অডিও ভিজুয়াল যেটা হচ্ছে, সেটা বেশি মনে থাকছে। অর্থাৎ কোনো ছবি আমাদের মস্তিষ্কে বেশি পরিমাণে রিফ্লেক্ট করে। সেই জন্যে আমি পরিমিতি শেখার আগে এটাই বলতে চাই যে পরিমিতি হচ্ছে এমন একটা বিষয় যার মধ্যে অনেকগুলো ছবি লুকিয়ে আছে। মানে আমরা যদি সেই পরিমিতির পিকচারগুলোকে দিয়ে পরিমিতিটা শিখি, তাহলে আমরা মনে রাখতে পারবো খুব সহজেই। সূত্র মুখস্থ না করে যে পরিমিতির যে টপিকসের উপরে আমরা শিখবো, সেটা যদি ছবিটা এঁকে আমরা বুঝে নিই যে সূত্রটা কিভাবে আসছে, তাহলে দীর্ঘদিন আমাদের সূত্রগুলো মনে থাকবে, আমরা ভুলে যাব না। এবং সেটা কিভাবে আমি ছবির সাহায্যে সূত্রগুলোতে আসা যায়, সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো। তোমরা দেখে নাও, আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এবং কোন টপিকগুলো বেশি করে আসে পরিমিতির, সেগুলো আমি বলে দেবো। কোনগুলো আসে না সেটাও বলে দেবো। সেন্ট্রাল গভর্নমেন্টের কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, রাজ্য সরকারের কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো করে পরীক্ষায় যেতেই হবে, বাদ দিলে হবে না, সমস্ত বিষয় আমি আলোচনা করব। তাহলে এবার আমরা দেখে নিই পরিমিতিটা কি বিষয়। বোর্ডে একটু দেখি। প্রথমে দেখো আমি একটা এখানে লিখে রেখেছি যে পরিমিতি হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। পরিমিতি গণিত শাস্ত্রের একটা ব্যবহারিক বিদ্যা, যেখানে বা যার সাহায্যে কোন একটা রেখা, ধর একটা রেখা বা কোন একটা তল, কোন রেখা দ্বারা বিস্তৃত বা কোন একটা তল দ্বারা বিস্তৃত কোন একটা চিত্রের কতগুলো বিষয় পরিমাপ করা হয়, সেটা হচ্ছে পরিমিতি। এবার কি কি বিষয় পরিমাপ হতে পারে সেটা আমরা প্রথমে দেখি। যে বিষয়গুলো হতে পারে, একটা রেখা, এটাকে আমরা কি বলছি, দৈর্ঘ্য। দৈর্ঘ্য পরিমাপ হতে পারে, প্রস্থ পরিমাপ হতে পারে, একটা হাইট থাকতে পারে কোন একটা চিত্রের, উচ্চতা পরিমাপ হতে পারে, কোন একটা বস্তুর চারিদিক থেকে ঘুরে আসতে পারে, মানে তার পরিসীমা পরিমাপ হতে পারে। এই একটা বস্তু, এই বস্তুর মাঝখানে কতটা জায়গা আছে সেটা আমরা জানতে পারি। অর্থাৎ ওই ক্ষেত্রের ক্ষেত্রফল কতটা আছে সেটা আমরা পরিমিতির সামনে পরিমাপ করতে পারি, অর্থাৎ ক্ষেত্রফল। এটা পরিমাপ করা হয় এই শাখায় পরিমিতিতে। আর কি হতে পারে, এগুলো সব 2D এর ক্ষেত্রে বললাম। যদি বস্তুটা 3D হয়, দুই রকম ক্ষেত্রফল হয়। একটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। এই একটা বস্তু, এই বস্তুটার এই পাশের একটা তল আছে, আবার উপর নিচে দুটো তল আছে, অর্থাৎ পার্শ্বতলের একটা ক্ষেত্রফল হতে পারে।
এটা দিতে পারে, ক্ষেত্রফলের পার্শ্বতলের একটা দিতে পারে, আর একটা কি দিতে পারে, এই পাশের তল প্লাস উপর নিচের দুটো তল যোগ করলে হয়ে যাচ্ছে সমগ্র তল, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফলও চাইতে পারে। আর কি হতে পারে, এর মধ্যে কতটা জায়গা আছে সেটাকে বলে ভলিউম বা আয়তন। ওর আয়তন মাপতে হতে পারে। কোন একটা টু ডাইমেনশনে একটা শীর্ষবিন্দু থেকে আরেকটা শীর্ষবিন্দু যদি যোগ করি সেটাকে বলা হচ্ছে ওই শীর্ষবিন্দুর কর্ণ, বিপরীত শীর্ষবিন্দু। কর্ণ দিতে পারে, কর্ণ মাপতে হতে পারে। কর্ণ মানে একটা ঘরের মধ্যে যদি সবথেকে বড় যে দণ্ড বা লাঠিটা দাঁড় করানো যায় সেটা হচ্ছে কর্ণ, সেটা মাপতে হতে পারে। অর্থাৎ গণিত শাস্ত্রের যে ব্যবহারিক বিদ্যার সাহায্যে রেখার দ্বারা বা তল দ্বারা বেষ্টিত বিভিন্ন বস্তুর বা চিত্রের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, পরিসীমা, ক্ষেত্রফল, ক্ষেত্রফলের আবার দুটো ভাগ, পার্শ্বতল হতে পারে, সমগ্রতল, আয়তন, কর্ণ ইত্যাদি পরিমাপ করা হয়, সেটা হচ্ছে পরিমিতি। তাহলে আমাদেরকে, আমরা এই চ্যাপ্টারে ঢোকার আগে বুঝে গেলাম যে এর মধ্যে যে ফিগারগুলো আমরা পাবো তাদের এই জিনিসগুলো আমাদের বার করতে হবে বা এগুলোই পরীক্ষাতে আসে। আজকে আমি একটা ওভারঅল রোডম্যাপ দেওয়ার চেষ্টা করব যে কোন কোন জিনিসগুলো পরিমিতির এই টপিকগুলো পরীক্ষা আসে, আমাদের রাজ্য সরকারে কোনগুলো আসে বা কোনগুলো পড়লে, কোনগুলো রেডি করলে মানে একটা ভালো করে প্রিপারেশন হয়ে যাবে আমার, সেগুলো আমি এক এক করে আসছি এবার। তো তোমরা এগুলো দেখে নিলে, এগুলো কিন্তু আমাদের বার করতে হবে, যে চিত্রগুলো এবার আমি আসবো। প্রথমে দেখো, প্রথমে আমি আসছি ত্রিভুজ। ত্রিভুজ তোমরা এটা লেখা দেখে বুঝতে পারছো, ত্রি মানে হচ্ছে তিন আর ভুজ মানে হচ্ছে বাহু, মানে একটা চিত্র থাকবে যার তিনটে বাহু থাকবে, সেটাই হচ্ছে ত্রিভুজ। এই একটা চিত্র যার তিনটে বাহু, একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, তার মানে এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজ পরীক্ষায় থাকবে। এখন ত্রিভুজের কি বার করতে হবে, এর চারিদিকে হেঁটে গেলাম, কতটা পথ আছে, পরিসীমা, এর শীর্ষবিন্দু থেকে অপর বাহুর উপরে যে লম্বটা টানবো সেটাকে বলে উচ্চতা, উচ্চতা কত, আর এর মাঝে কতটা জায়গা আছে অর্থাৎ ক্ষেত্রফল কত, এবং এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বা কি হবে, এগুলো বার করতে হবে। এই ত্রিভুজের বাহু ভেদে আবার তিন প্রকার ত্রিভুজ আছে, আমরা সাধারণত বাহু ভেদে ত্রিভুজ এখানে বার করব। বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার, একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, একটা হচ্ছে সমদ্বিবাহু, একটা হচ্ছে বিষমবাহু। সমবাহু মানে সমবাহু তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, এটা যদি এ হয় এটা এ, এটা এ। সমদ্বিবাহু মানে যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্য সমান, এটা বি হলে এটা বি, এটা এ। বিষমবাহু মানে কোনো বাহুর দৈর্ঘ্য সমান না, তিনটে আলাদা আলাদা বাহু আছে। এই তিনটে পরীক্ষা থাকবে। এই তিনটে থেকে কি বার করতে হবে, পরিসীমা, উচ্চতা, ক্ষেত্রফল। এখন এটা ত্রিভুজের ক্ষেত্রে এই যে জিনিসগুলো বের করতে হবে, বা চতুর্ভুজের ক্ষেত্রেও বের করতে হবে, এরপরে আমরা অন্য যে ফিগারগুলো আছে সেগুলো বের করতে হবে। যাই করে না কেন পরিমিতির একটা মূল মন্ত্র আছে, সেই জিনিসটা ভালো করে শিখতে হবে, সেইটা বেস করে সমস্ত সূত্রগুলো নির্ণয় করা হয়। ম্যাক্সিমাম 80% সূত্র সেটার উপরে বেস করে তৈরি করা হয়। সেটা তোমরা অলরেডি সবাই জানো সূত্রটা কি, তবু আমি একবার রিভার্স আরেকবার মনে করে দিচ্ছি তোমাদের। সেটাকে বলা হচ্ছে পিথাগোরাসের সূত্র, বা পিথাগোরাসের একটা উপপাদ্য আছে। সেই পিথাগোরাসের সূত্রটা এই পরিমিতির চ্যাপ্টারের বেস, ওইটাকে ভালো করে শিখতে হবে। ওইটার উপরে নির্ভর করে বাকি সূত্রগুলো নির্ণয় হয়। ম্যাক্সিমাম সূত্র তৈরি হয়, 80% সূত্র পিথাগোরাসের উপরে দাঁড়িয়ে আছে।
এবং পিথাগোরাসের সূত্রটা এখানে লাগবে, তোমরা যখন জিআই ডিরেকশন টেস্ট করবে সেখানেও লাগবে, অনেক জায়গায় পিথাগোরাসের সূত্র লাগবে, হাইট এন্ড ডিসটেন্সে লাগবে। তাহলে আমি এগুলো কয়টাকে একটু পিথাগোরাস দেখি। পিথাগোরাসে বলছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস প্রযোজ্য, যে কোনো একটা ত্রিভুজের যদি একটা কোণ 90 ডিগ্রি হয় তখন তাকে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তারপরে এই ত্রিভুজের একটা কোণ সমকোণ, এটা যদি এ ধরি বি ধরি তাহলে এই কোণটা সমকোণ, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে বলা হচ্ছে অতিভুজ। এই বাহু হচ্ছে অতিভুজ। এটা যদি থিটা কোণ হয়, থিটা কোণের সাপেক্ষে যদি মাপি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে একটা যদি 90 ডিগ্রি হয় বাকি দুটো মিলে 90 ডিগ্রি হবে। তাহলে এটা যদি থিটা হয়, এটা 90 ডিগ্রি মাইনাস থিটা। এইটা যদি অতিভুজ হয়, যে কোণের সাপেক্ষে মাপবো সেইটা সংলগ্ন বাহুকে বলা হচ্ছে ভূমি। এক্ষেত্রে এটা যদি ভূমি হয়, এটা হচ্ছে অতিভুজ। এই সরি অতিভুজ না, এটা হচ্ছে লম্ব। অতিভুজ তো সমকোণের বিপরীত বাহু সবসময় অতিভুজ। তাহলে আমরা পেলাম ভূমি, লম্ব, অতিভুজ। পিথাগোরাস বলছে যে এই যে অতিভুজটা পেলাম এর উপরে যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকি, ওই বাহু সমান করে একটা বর্গক্ষেত্র আঁকলাম, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এই বাহুর সমান, এই বাহু সমান করে যদি একটা বর্গক্ষেত্র আঁকি এবং এই বাহু সমান করে একটা বর্গক্ষেত্র আঁকি, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী বা অ্যাকর্ডিং টু পিথাগোরাস, যে এইটার ক্ষেত্রফল আর এইটার ক্ষেত্রফল এটার ক্ষেত্রফলের সমান হবে। এটার ক্ষেত্রফলের সঙ্গে এটার ক্ষেত্রফল যদি যোগ করি তখন এইটার ক্ষেত্রফলের সমান হবে। এটা হচ্ছে পিথাগোরাস বলছেন এবং এটা প্রমাণিত। তোমরা বাড়িতে কাগজ কেটে দেখে নেবে এরকম করে, যে দেখবে সমান হয়। এখন এটা একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের একটু পরে আমরা শিখবো, দেখে নেব যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। তাহলে এইটার বাহু স্কয়ার মানে কি, এটা লম্ব, এটা এবি, আর এইটার ক্ষেত্রফল মানে এটা বাহু স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার। ওইটার ক্ষেত্রফল মানে কি বাহু স্কয়ার। এটা তাহলে আমরা কি বলতে পারি, যে বাহু স্কয়ার মানে অতিভুজ স্কয়ার, মানে বিসি এর স্কয়ার সমান লম্ব স্কয়ার। লম্ব হচ্ছে এখানে এসি এর স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে এবি স্কয়ার। এইটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। পিথাগোরাস বলছে যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এইটা বেস করে আমার কিন্তু পরিমিতির সবকিছু দাঁড়িয়ে আছে। ওইটাকে বেস করে আমার পরিমিতির সূত্রগুলো নির্ণয় করা যাবে। তার প্রশ্ন আসতে পারে যে কিভাবে আসবে, সেগুলো আমি দেখাবো। যখন আমি একটা এমনি বলে দিচ্ছি, এইটা যদি আমি উচ্চতা বার করতে চাই, দেখো তোমরা এটা 90 ডিগ্রি হয়েছে, তার মানে এইটা 90 ডিগ্রি হওয়া মানে এটা একটা অতিভুজ। পিথাগোরাস অ্যাপ্লাই করে আমি এখান থেকে আমি এই উচ্চতা যদি এই বার করতে পারবো। এরকম প্রত্যেকটা জায়গায় ওই পিথাগোরাসটা খাটাতে হবে। কারণ আমাকে প্রথমেই পরিমিতির মধ্যে ঢোকার আগে এই পিথাগোরাসের উপপাদ্যটা মাথার মধ্যে সেট করে নিতে হবে। শুধু পরিমিতির সূত্র মুখস্থ করে পরীক্ষায় গিয়ে সমস্ত কিছু নামানো যাবে না, হবে না, মনে থাকবে না। তুমি যদি ছবি আকারে দেখো, ছবি লেখা, সেই হরপ্পা সভ্যতার পিক্টোগ্রাফি, ছবি লিপি, খুব মনে থাকবে এটা। তাহলে আগে এইসব আমি পরে আসবো, আগে দেখি কোনগুলো শিখবো। তাহলে আমরা কি হচ্ছে ত্রিভুজটা আমরা শিখবো। ত্রিভুজটা পিএসসি তে আসে। ত্রিভুজের আমি ভাগ বলে দিলাম যে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। প্রত্যেকটা ত্রিভুজের কি আসবে, কি বার করতে হবে। এক নম্বর হচ্ছে পরিসীমা। পরিসীমার কোনো সূত্র বার করতে হবে না, এর চারিদিকে হেঁটে বেড়ালে যেটা হবে সেটা হচ্ছে পরিসীমা। এটা যদি সমবাহু ত্রিভুজ হয়, এ এ এ এই তিনটে যোগ করব, পরিসীমা বেরিয়ে যাবে। কোনো কিছু পরিসীমা সূত্র মনে রাখার দরকার নেই, শুধু বাহুগুলো যোগ করব, সূত্র হয়ে যাবে। 2 নম্বর বার করব কি, উচ্চতা। হোয়াট ইজ উচ্চতা? উচ্চতা কাকে বলে? কোন ত্রিভুজের কোন একটা শীর্ষবিন্দু থেকে অপর বাহুর উপরে যে লম্ব দূরত্ব, লম্ব টানা হবে, সেটাই হলো উচ্চতা। এই উচ্চতাটা বার করতে দেবে পরীক্ষায়। 3 নম্বর কি, ক্ষেত্রফল। ক্ষেত্রফল বার করতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রফল আলাদা। এখন আমি আগে উচ্চতা লিখেছি, পরে ক্ষেত্রফল লিখেছি, ভাই তার একটা লজিক আছে। আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র আছে, হাফ ইনটু ভূমি
ইনটু উচ্চতা। এই ভূমি আমি পেয়ে যাব, উচ্চতাটা আমি পারবো না, উচ্চতা বার করতে হবে পিথাগোরাস দিয়ে। সেই জন্য উচ্চতা আগে বার করে নেব, তারপরে আমি উচ্চতাতে বসাবো পরের সূত্রে, তখন আমার ক্ষেত্রফল বেরোবে। সেই জন্য আমি আগে উচ্চতা লিখেছি, পরে আমি ক্ষেত্রফল লিখেছি। আর উচ্চতাটা কিভাবে বেরোবে? পিথাগোরাস দিয়ে বেরোবে। ওসব বের করার পরে আগে আমি দেখি কি কি শিখবো। তাহলে ত্রিভুজটা শিখবো, এরপরে আমি শিখবো চতুর্ভুজ। চতুর্ভুজ মানে চারটে বাহু থাকবে, ত্রিভুজের তিনটে বাহু, চতুর মানে চারটে বাহু হচ্ছে চতুর্ভুজ। চতুর্ভুজের মধ্যে আমি মেইনলি পিএসসি রিলেটেড আলোচনা করছি। পিএসসি আমাদের রাজ্যের পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, সেই নিয়ে আলোচনা করছি। চতুর্ভুজের মধ্যে যে দুটো, এখন আমাকে দেখতে হবে যে আমি কিসের পরে দুর্বল, সেটার থেকে আমাকে বুঝতে হবে যে পিএসসি কিসে দুর্বল, আমার কোনগুলো ভালো লাগে, আমি কোনগুলো ভালোবাসি, সেইগুলোর পিএসসি কোনো মাথা ব্যথা নেই যে আমার ওইটা ভীষণ ভালো লাগে, ওইটা আমি করে যাবো পরীক্ষায়, তাতে পিএসসি কিছু যায় আসে না। আমি পরীক্ষার প্রশ্নপত্র অ্যানালিসিস করে সমস্ত কিছু দেখে আমাকে বুঝতে হবে যে পিএসসি কোষের উপরে দুর্বল, পিএসসি কাকে ভালোবাসে সেটা বুঝলে আমার লাভ আছে। তাহলে পরিমিতির কোন কোন টপিকস এর উপর পিএসসি দুর্বল আছে, কাকে পিএসসি ভালোবাসে, সেগুলো বেশি করে করব। ত্রিভুজ চতুর্ভুজের মধ্যে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র পিএসসি খুব ভালোবাসে, এগুলো দুর্বল, এগুলোর উপর এগুলো থেকে প্রশ্ন আসে, এগুলো ভালো করে করতে হবে। বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সমান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম। এর মধ্যে বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্র ভালো করে করতে হবে, খুব ভালো করে করতে হবে। এখান থেকে প্রশ্ন প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে। বর্গক্ষেত্র হচ্ছে যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান, এটা যদি এ হয়, এটা এ, এটা এ, এটা, তাকে বলা হচ্ছে বর্গক্ষেত্র। এদের কি নির্ণয় করতে হবে? ওই যে চারদিকে কতটা হাঁটলো পরিসীমা, কর্ণ, এই দুটো শীর্ষবিন্দু যোগ করলে হচ্ছে কর্ণ, ক্ষেত্রফল কতটা জায়গা আছে, এই তিনটে জিনিস বার করলে হবে। আয়তক্ষেত্র যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এবং প্রত্যেকটা বাহু হচ্ছে, প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাকে বলা হচ্ছে আয়তক্ষেত্র। এর প্রত্যেকটা 90 ডিগ্রি, আর এটা এ হলে এটা এ, এটা বি হলে এটা বি, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। এই আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র প্রতি পিএসসি খুব দুর্বল, এগুলো প্রশ্ন আসে। এবার কি করে বুঝলাম এগুলো দুর্বল? পিএসসি আমার কানে কানে বলেছে? তা বলেনি, প্রশ্ন ঘেটে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন বারবার দেখে দেখে বোঝা গেছে যে এগুলো বারবারে আসে, সেই জন্যই বলছি দুর্বল, আমাকে কানে কানে বলেনি পিএসসি। এরপরে হচ্ছে রম্বস। রম্বস হচ্ছে এর বাহুগুলো সমান কিন্তু কোনো কোণই সমকোণ না, এবং এর লম্ব দুটি পরস্পর সমদ্বিখণ্ডিত করে, এটা হচ্ছে একটা রম্বস। সামান্তরিক, সামান্তরিক হচ্ছে এক প্রকার, রম্বস হচ্ছে এক প্রকার সামান্তরিক। সামান্তরিকটা কি? একজোড়া, কেবল একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, তাকে বলে সামান্তরিক। এই সামান্তরিক রম্বস হচ্ছে এক প্রকার সামান্তরিক, এর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, কোনো কোণ 90 ডিগ্রি না, সেটা হচ্ছে সামান্তরিক। আর হচ্ছে ট্রাপিজিয়াম, কেবল একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, এইটা আর এটা সমান্তরাল, আর কিছু নেই, তাকে বলা হচ্ছে ট্রাপিজিয়াম। এইগুলো থেকে জেনারেলি ক্ষেত্রফল দেয়। যেমন রম্বসের ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু কর্ণদ্বয়, এর কর্ণ যদি এটা d1 আর d2 হয়, হাফ ইনটু d1 গুণ d2, হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল রম্বসের। একটি সূত্র পরীক্ষা আসে, আর যদি একটু টাফ হয় তখন ওখান থেকে হয়তো বাহু দৈর্ঘ্য দিতে পারে। আর কি আছে? সামান্তরিক। সামান্তরিকের দৈর্ঘ্য একটা বাহু এবং তার লম্ব উচ্চতা, যে কোনো একটা বাহু, এই বাহুটা যদি নিয়ে এর লম্ব উচ্চতা গুণ করলে ওর ক্ষেত্রফল বেরিয়ে যাবে। সামান্তরিক হচ্ছে বাহু গুণ লম্ব উচ্চতা, ওইটাই ওর হচ্ছে ক্ষেত্রফল। ওই একটি পরীক্ষা আসে ক্ষেত্রফল। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে এই যে সমান্তরাল বাহু, এটা যদি a হয় আর এটা b হয়, এর হাইট যদি a হয়, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণিত ওদের যে হাইট। ওই একটি প্রশ্ন পরীক্ষা আসে যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত, তাও প্রায় পরীক্ষা আসে না, এগুলো আসে না, বেশি আসে কি বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস, এগুলো বেশি আসে। ওগুলো শুধু জেনে যাবো আমি, ক্ষেত্রফলের সূত্রগুলো সিম্পল একটা করে সূত্র আছে। তাহলে আমি ত্রিভুজ গেলাম, চতুর্ভুজ গেলাম, এবার চতুর্ভুজের মধ্যে এগুলো করতে হবে। এবার আসবে বহুভুজ, অনেকগুলো বাহু আছে, ঠিক আছে, এগুলো বহুভুজ, একটা 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 বহুভুজ। তাহলে এদের বহুভুজের কর্ণ সংখ্যা বার করতে হবে। বহুভুজের প্রায় পরীক্ষা আছে যে একটা বাহু দিয়ে দেবে, যে বহুভুজে কটা বাহু, এর একটা, দুটো, তিনটে, চারটে, এটা পাঁচটা বাহু। তোমাকে এখন বাহু সংখ্যা দিয়ে দেবে, বাহু সংখ্যা n যদি 5 হয় তখন বলবে যে কর্ণ সংখ্যা ডায়াগোনাল কত। এর একটি প্রশ্ন প্রায় পরীক্ষা আসে, এই কর্ণ সংখ্যা বার করতে দেয় প্রায় পরীক্ষা। এটা সেন্ট্রাল গভর্নমেন্টও বেশি ইম্পর্টেন্ট, রাজ্য সরকারেও আসে, সেন্ট্রাল গভর্নমেন্টও আসে। বহুভুজ থেকে আমার কর্ণ সংখ্যা নির্ণয় করা শিখতে হবে, যে একটা বহুভুজের বাহু সংখ্যা দিয়ে দেবে, বাহু সংখ্যা 5, 6, 7, 8, সেই কর্ণ সংখ্যা বার করা কিন্তু আমাকে শিখতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট। এর একটাই সূত্র আছে, n ইনটু n মাইনাস 1 বাই 2 মাইনাস n। ধরো আমি চতুর্ভুজ করলাম, একটা চতুর্ভুজের কর্ণ সংখ্যাটা দুটো, আর কোনো কর্ণ টানা যাবে না, যে কোনো বিপরীত বাহু শীর্ষবিন্দু, আর কোনো কর্ণ নেই। এই সূত্রটা যদি আমি খাটাই, 4 n মানে 4, 4 মাইনাস 1 মানে 3, 4 3 সাথে 12 বাই 2 মানে 6, মাইনাস n মানে 2, তাহলে 2 বেরিয়ে গেল। এই একটাই সূত্র কর্ণ সংখ্যার, এই সূত্র দিয়ে সমস্ত কর্ণ সংখ্যা বেরিয়ে যাবে বাহু সংখ্যা দিলে। দেখো আমি যদি করি, যদি আমি 4 ধরি, এটা দিয়ে এত দুটো দেখতে পাচ্ছি, এর জায়গায় 4 লিখব, 4 4 মাইনাস 1 মানে 3 বাই 2 মাইনাস 4, তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6 মাইনাস 4 মানে দুটো বেরিয়েছে, কর্ণ সংখ্যা দুটো। এই সূত্র দিয়ে আমি কর্ণ সংখ্যা বার করতে পারবো। এই যে সিম্পল জিনিস, এগুলো পরীক্ষার আগে ভুলে গেলে হবে না, এগুলো মাথার মধ্যে সেট করে নিয়ে যেতে হবে। হ্যাঁ, ভুলে যেতে পারি আমি, 10 দিন পরে ভুলে যাই, 15 দিন পরে। আমরা যেরকম ভাত খেতে ভুলি না, আমাদের সেরকম এগুলোকেও ভুললে হবে না। ওগুলো 10 দিন 15 দিন অন্তর দেখে নিতে হবে যে কি ছিল কর্ণের সংখ্যাটা, তবেই মনে থাকবে, তাছাড়া মনে থাকবে না। কোনো কিছুই সারা জীবন মনে থাকে না যদি বারবার প্র্যাকটিস না করি। প্র্যাকটিস 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 মেক্স দ্য ম্যান পারফেক্ট। প্র্যাকটিস না করলে হবে না। তাহলে আমি ত্রিভুজ গেল, চতুর্ভুজ গেল, বহুভুজ গেল। এরপরে আমি কি শিখবো? এরপরে কি আছে দেখি, এরপরে কি আছে যেগুলো পরীক্ষা দেয়। এরপর দেখো, এবার একটু 3D তে চলে আসে। 3D মানে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, এর একটা বেদ আছে, তার হচ্ছে থিকনেস আছে, সেটা হচ্ছে 3 ডাইমেনশন। এই যে চতুর্ভুজ করেছিলাম, বর্গক্ষেত্রে গেছিলাম না, এই বর্গক্ষেত্র থেকে দেখো একটা 3D তৈরি আসবে, এটাকে বলা হচ্ছে ঘনক। এটা হয়ে গেল একটা ঘনক। যখন আমরা বর্গক্ষেত্র শিখবো তার পাশাপাশি আমরা একটা 3 ডাইমেনশন এখানে এসে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে ঘনক। তাহলে বর্গক্ষেত্র থেকে কি আসছে? ঘনক। এর এরকম কটা তল আছে? এই পাশে দুটো, ওপরে হচ্ছে 4টে, এদিকে 6টা তল। এটা কি একটা বাস্তব উদাহরণ হচ্ছে লুডোর ছক্কা। তাহলে এর কি বার করতে হবে? এর দেখো 4টে দেয়াল আছে প্লাস উপর নিচে দেয়াল আছে। এর হচ্ছে তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফল বার করতে হবে, সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে, আর এর মাঝখানে যে লাঠিটা দাঁড় করানো যাবে সর্বোচ্চ, সেটা বার করতে হবে। এরপরে কি আছে দেখো, একটা আয়তক্ষেত্র বলেছিলাম। এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, আয়তক্ষেত্র দিয়ে কি আঁকা যাবে? একটা আয়তঘনক তৈরি হবে, একটা 3 ডাইমেনশন পিকচার তৈরি হবে। ঠিক আছে, তাহলে এইটারই 3 ডাইমেনশন, এটাকে বলা হচ্ছে আয়তঘনক। এটার বাস্তব উদাহরণ কি? এটার বাস্তব উদাহরণ হচ্ছে ইট। একটা ইট হচ্ছে বাস্তব উদাহরণ আয়তঘনক। তাহলে এর চারদিকে 4টে দেয়াল আছে, 4 দেয়াল, আর উপর নিচে দুটো দেয়াল, মোট 6টা দেয়াল। তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফল বার করতে হতে পারে, 6 দেয়ালের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হতে পারে। এখন দেখো, এটা করেছিলাম এক একটা বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান। তাহলে এক একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি স্কয়ার হয়, এখন 4টে ক্ষেত্রফল 4 স্কয়ার,
কারণ ছটা তলের ক্ষেত্রফল 6 স্কয়ার। তো এই ছবি দিয়েই সূত্র হবে, ছবি দিয়ে কি এবার এটা পার্ট পার্টে কিভাবে হবে আমি পরে আবার ভিডিও করে করে দেখাবো যে ছবি দিয়ে কিভাবে সূত্রগুলো আসছে। আজকে এতগুলো তো একসাথে দেখানো যাবে না, অনেক লেন্থি ভিডিও হয়ে যাবে, আর লেন্থি ভিডিও কেউ দেখতে চায় না, অত ধৈর্য, সবাই চাকরি চায় কিন্তু ধৈর্য নেই। তাহলে ঘনক আয়তঘনক এই দুটো পরীক্ষা আসে, পিএসসি তে খুব আসে, মাঝে মাঝে আসে। এরপরে দেখো আরো 3D করছি, ত্রিভুজ দিয়ে একটা 3 ডাইমেনশন চলে আসছে। এটা তোমরা নাম শুনেছো যে প্রিজম। এটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ লাগিয়ে তৈরি করে দিলাম। ত্রিভুজ এবং এর পার্শ্ব দেয়ালগুলো আয়তক্ষেত্র। দেখো এগুলো আয়তক্ষেত্র, তাই না? তার মানে ত্রিভুজ প্লাস আয়তক্ষেত্র, ত্রিভুজ প্লাস আয়তক্ষেত্র মিশে তৈরি হলো কি প্রিজম। এর উপর পার্টটা নিচের পার্টটা সেম, একই, দুটো ত্রিভুজ, এটা হচ্ছে ত্রিভুজ, একটা প্রিজম, এটা হচ্ছে প্রিজম। তাহলে প্রিজম আমার ত্রিভুজ আর এ দিয়ে তৈরি হচ্ছে আয়তক্ষেত্র দিয়ে। এখন এর কটা তল কি করে মনে রাখবে? পার্শ্ব তল কটা মনে রাখবে? এর ভূমির যে কটা বাহু সেই কটা পার্শ্ব তল। ভূমির কটা বাহু? এটা যদি এ হয়, এটা বি হয়, এটা সি হয়, ভূমির তিনটে বাহু, তাহলে পার্শ্ব তল একটা, দুটো আর একটা, তিনটে। ভূমির যে কটা বাহু পার্শ্ব তল তিনটে। তাহলে এর কি দিয়ে বের করতে হবে? পার্শ্ব তলের ক্ষেত্রফল, আর উপর নিচে দুটো তল আছে, মোট সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারে। আর কি এর কতটা আয়তন? তিনটে। এই সমস্ত 3 ডাইমেনশনের ক্ষেত্রে কি বার করতে হয়? একটা হচ্ছে পার্শ্ব তলের ক্ষেত্রফল কত, দুই হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। পার্শ্ব তলের ক্ষেত্রফল বের করার পরে এই দুটো যোগ করে দেবো উপর নিচে। যদি দুটো থাকে দুটো যোগ করব, কোন কোন ক্ষেত্রে মাথা থাকবে না, একটা তলে +1, একটা সমগ্র তলের ক্ষেত্রফল আর কি আয়তন বা ভলিউম। আজকে আমি তোমরা বোঝো আজকে যে কি থাকে, কিভাবে সূত্র হয়, কি থাকে, ডিপলি আলোচনা পরে পার্ট পার্ট করতে হবে, না হবে না। আর এটা প্রিজম অফ পিরামিড, এর মাথাটা যদি আমি উড়িয়ে দিই, এর নিচটা থাকে, মাথাটা রাখবো না, তখন হয়ে যাবে এর নাম পিরামিড। এর মাথা থাকে না বলে ওর পরের সূত্র দেখবে হাফ চলে আসবে যখন এর পরে পিরামিড করব। এর মাথাটা নেই। এটা হয়ে গেল একটা পিরামিড, মিশরের পিরামিড আমরা সবাই নাম শুনছি। এই সেম জিনিস, শুধু নিচটা আছে, মাথাটা নেই, সেই জন্য পার্শ্ব তলের ক্ষেত্রফল একটা হাফ আছে, সমগ্র তলের ক্ষেত্রফলের সময় দুটো উপর তলের হবে না, একটা হবে। আর এর আয়তনের সময় এর 1/3 হবে, কারণ এটাকে যদি আমি ডট ডট দিয়ে করি তাহলে এখানে একটা ছিল, এই পাশে একটা ছিল, এই জন্য ভলিউমের সময় 1/3 আসে, 1/3 আসে ভলিউমের সময়। এখন মজার বিষয়, এই দুটো আমাদের ডব্লিউবিপিএসসি তে দেয় না, ওয়েস্ট বেঙ্গল পিএসসি তে এই দুটো থাকে না, প্রশ্ন খুব রেয়ার, থাকে না বললেই চলে। এই দুটো যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাবলিক সার্ভিস কমিশন বা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যারা যেগুলো আছে পশ্চিমবঙ্গের পরীক্ষায়, এই প্রিজম পিরামিড থেকে প্রশ্ন থাকে না, জেনারেলি দেয় না, তো এটা করার দরকার নেই। যারা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দেবে না প্রিজম পিরামিড, আমি বলছি না যে 100% করার দরকার নেই, দেয় না, তোমার ভালো লাগলে তুমি করে দিতে পারো। এরপরে কি আসছি, এরপরে একটা জিনিস আঁকবো, সেটা থেকে সব তৈরি হবে। এরপর দেখো আঁকছি আমি বৃত্ত। এটা একটা বৃত্ত, তোমরা সবাই চেনো বৃত্ত। একটা সেন্টার থেকে সমান দূরত্বে একটি মাত্র বক্ররেখা দ্বারা গঠিত বা একটি মাত্র বক্ররেখার সঞ্চার পথকে বলা হচ্ছে বৃত্ত। এই বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত এটা একটা বক্ররেখা, ওই বক্ররেখার যে সঞ্চার পথ সেটাকে বলছে বৃত্ত। বৃত্তর পরিধি বার করতে হতে পারে, পরিধি 2πr আর ক্ষেত্রফল πr²। এইটা হচ্ছে ব্যাসার্ধ r, এই ব্যাসার্ধকে ঘোরালে বৃত্ত তৈরি হচ্ছে, তাহলে পায়ের সঙ্গে r², ব্যাসার্ধের স্কয়ার করলে হয়ে যাচ্ছে ক্ষেত্রফল, আর 2π এর সঙ্গে r গুণ করলে হচ্ছে পরিধি। এখান থেকে পরিধি আর ক্ষেত্রফল এই দুটো বার করতে দেবে। এই বৃত্ত এমন একটা ইন্টারেস্টিং জিনিস যে বাকি পিকচারগুলো যখন নিয়ে আসবো দেখবে বৃত্ত দিয়ে সেটিং করব, ঠিক আছে? দেখো কেমন করে তৈরি করছি, দেখো বৃত্ততে তৈরি করে দিলাম চোঙ, এটা একটা ফাঁপা চোঙ। দেখো এই চোঙের দুই পাশে দুটো বৃত্ত, তাহলে যদি আমি বৃত্তর ক্ষেত্রফল না জানি, আমি চোঙের ক্ষেত্রফল বার করতে পারবো? পারবো না।